আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ সশস্ত্র বাহিনী দিবস। শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। প্রায় ১.৫ দশক পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাচ্ছেন খালেদা জিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ। ঢাকায় মার্কিন রিপাবলিকান দলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। হাইকোর্ট অনুমতি দিলেও ফুলবাড়িয়া সিটি প্লাজায় দোকান বসাতে পারছে না ৫ শতাধিক ব্যবসায়ী। অভিযোগের তীর সিটি কর্পোরেশনের অসাধু চক্রের বিরুদ্ধে। কিশোরগঞ্জের হাওরে ৫.৫ কোটি টাকার উড়াল সড়ক প্রকল্প বন্ধের দাবি বিশেষজ্ঞদের। জড়িতদের শাস্তির আওতায় আনার পরামর্শ টিআইবির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে দিনটি। এ উপলক্ষে সকালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর ১ মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন তিনি। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শিখা অনির্বাণে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ৩ বাহিনীর প্রধানরা। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। একসময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। দোয়া করেন সশস্ত্র বাহিনীর শহীদদের জন্য। এজন্য ৩ বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। বিকেলে প্রধান উপদেষ্টার পক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে যোগ দেবেন প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রধান, বিচারপতি, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, ৩ বাহিনীর সাবেক প্রধান, সাবেক সামরিক কর্মকর্তা, স্বাধীনতা পুরস্কার ও ২১ পদকপ্রাপ্ত ব্যক্তি, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, স্বাধীনতা যুদ্ধের সব বীরশ্রেষ্ঠের উত্তরাধিকারী, উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তা এবং ৩ বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এদিকে প্রায় ১.৫ দশক পর আজ সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এটিএন বাংলাকে তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সচিব এবিএম আব্দুস সাত্তার। বিকেল ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন সাবেক এই প্রধানমন্ত্রী। ২ দিন আগে সেনাবাহিনীর ঊর্ধ্বতন ২ কর্মকর্তা গুলশানের বাসায় গিয়ে বেগম জিয়ার সাথে দেখা করে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র ২৬ নেতাকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ১.৫ দশক আগে সবশেষ সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ। গতরাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেন। মার্কিন রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরের আহ্বান জানান তিনি। IRI মার্কিন রিপাবলিকান পার্টির সঙ্গে সংশ্লিষ্ট থিঙ্ক ট্যাঙ্ক। এটি বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রচার করে। ইনস্টিটিউটের আঞ্চলিক প্রধান স্টিভ চিমার নেতৃত্বে IRI কর্মকর্তারা ঢাকা সফরে রাজনীতিবিদ, ছাত্র সমাজ ও সুশীল সমাজের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে চিমা বলেন, তাদের অগ্রাধিকার হল অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সহায়তা করা। এ সময় ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের ট্রেন্ড এরই মধ্যে প্রথম স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে। হাইকোর্টের অনুমতি সত্ত্বেও রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট ২ সিটি প্লাজায় দোকান তৈরি করতে পারছেন না ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক দোকান মালিক। সর্বস্ব বিনিয়োগ করে দীর্ঘদিনেও সিটি প্লাজায় দোকান বুঝে না পাওয়ায় পথে বসেছেন কয়েকশো ব্যবসায়ী।
তাদের অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি অসাধু চক্র সর্বোচ্চ আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। এস এম আশরাফের রিপোর্ট। 20 সালের 8 তারিখে দোকানগুলো আমাদের বিনা নোটিশে ভেঙে দেয়। আমরা সবাই পথে বসে যাই এবং ওই মুহূর্তেই তাৎক্ষণিকভাবে আমাদের দু একজন ভাই দোকানদার ভাইরা মারা গেছে, হার্ট স্ট্রোক করে। ষাটোর্ধ্ব আমির হোসেন আজ নিঃস্ব প্রায়। তার ভাইও একমাত্র সম্বল দোকান হারানোর শোক সামলাতে পারেননি। এরকম কয়েকশো ব্যবসায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্বারে ঘুরছেন সিটি প্লাজায় নিজ খরচে দোকান তৈরির অনুমতি পেতে। 1997 সাল থেকে এই মার্কেটে অস্থায়ী বরাদ্দ নিয়ে ব্যবসা করে আসছিলেন তারা, কিন্তু ফজলি নূর তাপস মেয়র হওয়ার 3 মাসের মাথায় সব দোকান অবৈধ ঘোষণা দিয়ে ভেঙে ফেলেন সেসব। যদিও অভিযোগ আছে এ সব কিছুই তিনি করেছেন দখলদারিত্ব কায়েম করতে। অনলাইনে ডিক্লেয়ার দেয় যে আমরা 930টা বা 950টা দোকান আমরা ভাঙবো যেগুলো অবৈধ। ওখানে উনি আমাদের অবৈধ দোকানগুলি ভাঙতে এসে আমাদের বৈধ দোকান 531টার সাথে ভেঙে ফেলে। তারপর সব জাতির সামনে বিবৃতি দিছে যে আমরা ব্যবসায়ীদের সাথে মাত্র মিটিং করলাম, ওনারা ভুল বুঝতে পারছে, আসলে আমরা কেউই জানি না। উনি নিজে এটা প্রচার করছে, আমাদের সাথে কথা বলার জন্য 2 মিনিট সময় দেয়নি। হাইকোর্ট ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে দোকান তৈরির অনুমতি দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আদেশ দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ওনারা সেই রায়টাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, রায়ের পরে ওনাদের ক্ষমতার বলে আবার গাড়ি পার্কিংকে ডিক্লারেশন দেয়। এটা বন্ধ করার জন্য আমরা পুনরায় হাইকোর্টের শরণাপন্ন হই। ওখান থেকে আমরা গাড়ি পার্কিংটাকে অফ করার জন্য স্টে করি। স্টের মধ্যে আমাদের পক্ষে আল্লাহর রহমতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে রায় আসে। ভ্যাট, ট্যাক্স, ট্রেড লাইসেন্স সবকিছু থাকার পরও দোকান বুঝে না পাওয়ায় উপার্জনের পথ হারিয়ে পরিবার পরিজন নিয়ে পথে বসেছেন ব্যবসায়ীরা। আমাদের 2-1 ব্যবসায়ী আছে যারা এটা শোক সহ্য করতে পারে নাই, জীবন মৃত্যুর সন্ধিক্ষণও আছে। সিটি কর্পোরেশন যাতে আমাদেরকে খুব দ্রুত সহযোগিতা করে এবং আমাদেরকে অনুমোদন দেয় আমাদের দোকানগুলি নিজ খরচে বানায় নেওয়ার জন্য। এসব নিয়ে কথা বলতে একাধিকবার সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, প্রধান সম্পত্তি কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। বিচারের শুদ্ধতার জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশে রাখা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখায় বিচার বিলম্বিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে, তবে তা খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচার থেকে সরে আসা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। এ সময় গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও ট্রাইব্যুনালের প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না, বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। কিশোরগঞ্জের হাওরে প্রায় 5,500 কোটি টাকার উড়াল সড়ক প্রকল্প বন্ধের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় এবং অলাভজনক এসব প্রকল্প শুধু অর্থের অপচয় নয়, প্রকৃতির জন্য বড় ধরনের হুমকির কারণ। অত্যাধিক ব্যয়ে ও রাজনৈতিক বিবেচনায় নিয়ে এসব প্রকল্পে জড়িতদের শাস্তির আওতায় আনার পরামর্শ টিআইবির। তরিক ইসলামের রিপোর্ট। প্রায় 5,500 কোটি টাকা ব্যয়ে কিশোরগঞ্জের মিঠামইন থেকে করিমগঞ্জের মরিচাখালী পর্যন্ত 15.31 কিলোমিটার উড়াল সড়ক প্রকল্প হাতে নেয় পতিত শেখ হাসিনা সরকার। সেতু বিভাগ থেকে বলা হয়, ইটনা মিঠামইন অষ্টগ্রামের মধ্যে 874 কোটি টাকা ব্যয়ে নির্মিত অল ওয়েদার সড়কের পূর্ণ ব্যবহার নিশ্চিতে নেওয়া হয় উড়াল সড়ক প্রকল্প। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সমীক্ষায় বলা হয়, উড়াল সড়ক দিয়ে 2030 সালে প্রতিদিন যানবাহন চলাচল করবে প্রায় 26,000, যা 2045 সালে দাঁড়াবে প্রায় 45,000-এ। একে অবাস্তব বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। শুধু অর্থের অপচয় নয়, প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় দ্রুত এ প্রকল্প বন্ধের দাবি জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। আমাদের যে ক্রান্তিকাল যাচ্ছে, অর্থনীতির উপর যে অতিরিক্ত চাপ যাচ্ছে,
নতুন বাস্তবতায় যেই প্রজেক্টগুলি আরম্ভ হয় নাই সেখানে আর বিশ্লেষণে না গিয়েও কিন্তু বলা যায় যে না, আমরা এখন পাইপলাইনে যে প্রজেক্টগুলি আছে যেখানে এত ট্রাফিক থাকবে না, যেখানে খরচটা অনেক বেশি, ঠিক আছে, এই সরকার যদি বড় সিদ্ধান্ত না নিতে পারে, পেন্ডিং রাখতে পারে, পরবর্তীতে রাজনৈতিক সরকার এসে বিচার বিশ্লেষণের মাধ্যমে তারা হয়তো সিদ্ধান্ত নেবে। অর্থ লোপাট ও রাজনৈতিক বিবেচনায় নিয়ে এসব প্রকল্প সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার দাবি জানান টিআইবি পরিচালক। বিষয়টি এখনই স্থগিত রাখা উচিত। প্রকল্পটি আর অগ্রসর না হয়ে যে অর্থ ব্যয় হয়েছে সেটি কিভাবে উদ্ধার করা যায়, সেটা মানি ভ্যালু কিভাবে রিট্রিভ করা যায় সেটা বিবেচনা করতে হবে। যারা আমলাতন্ত্রে ছিলেন সংশ্লিষ্ট বিষয়ে, তাদের পাশাপাশি যারা প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত, তাদের কিন্তু এক ধরনের যোগসাজশ এখানে থাকার কথা, সেটা প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবে। এই ধরনের যোগসাজশে যারা জড়িত ছিলেন তাদেরও কিন্তু জবাবদিহিতা নিশ্চিত করাটা অপরিহার্য বলে আমরা মনে করি। শুধু এই প্রকল্প নয়, গুরুত্বহীন ও রাজনৈতিক বিবেচনায় নিয়ে সকল প্রকল্প পুনর্মূল্যায়ন ও বাতিলের দাবিও জানান বিশেষজ্ঞরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর বেড়িবাঁধের নির্মাণ কাজ বন্ধ থাকায় ঝুঁকির মুখে পড়েছে নদী তীরের বিভিন্ন সরকারি স্থাপনা। বিগত সরকারের সময় ক্ষমতাসীন দল প্রভাব খাটানোয় 6 মাসের কাজ শেষ হয়নি 6 বছরেও। এ অবস্থায় দ্রুত নির্মাণ কাজ শেষ করতে ব্যবস্থা নেবার কথা জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম তুম্পা। সন্ধ্যা নদীর ভাঙন থেকে কাউখালী উপজেলার খাদ্য গুদাম, আবহাওয়া অফিস সহ সরকারি স্থাপনা রক্ষায় 6 বছর আগে বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 4,53,00,000 টাকা ব্যয়ে বাঁধের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রাজ অ্যান্ড ব্রাদার্স। তবে নিম্নমানের কাজের কারণে স্থানীয়দের চাপের মুখে সাময়িক কাজ বন্ধ করে দেন ঠিকাদার। এরপর 5 বার কাজ করলেও শেষ পর্যন্ত তা অসমাপ্ত রেখেই চলে যায় তারা। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তা আর শেষ হয়নি। ফলে ভাঙন ঝুঁকিতে সরকারি এসব স্থাপনা। 2 কিলোমিটার এলাকা এখন একেবারে এই যে কচা যে নদী রয়েছে, এই নদীর একেবারে ভাঙ্গন কবলিত এলাকা। এখন পর্যন্ত কোনো হয় নাই, মানে কাজ ওই রকমের সম্পূর্ণ হয় নাই। সঠিক বা সুন্দর যে একটা বাদ দিলে যে ভাঙন রক্ষা পাবে সেটা আমরা দেখি না এখন পর্যন্ত, মানে এটা দৃশ্যমান নাই। বেড়িবাঁধের কাজ বন্ধ থাকায় কাউখালীর 5টি গুদাম ভাঙনের মুখে পড়ার শঙ্কায় উপজেলা খাদ্য বিভাগ। আমাদের জলবদ্ধতার সমস্যা হচ্ছে, রাস্তাঘাট পানিতে ডুবে যায় এবং বর্ষার সময় পানি নিষ্কাশন হয় না। তার ফলে গোডাউনের ড্যাম সৃষ্টি হইতে আছে এবং খাদ্যশস্য নষ্ট হওয়ার সম্ভাবনা 100%। আমার অফিসে কোনো কাগজপত্র আমি পাইনি। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে আলটিমেটাম দিয়ে চিঠি পাঠানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কোনো কারণে যদি কাজটি কমপ্লিট না হয় সেক্ষেত্রে দরপত্রের বিধি মোতাবেক তাকে পারফরমেন্স সিকিউরিটি তার বাজেয়াপ্ত করে তার লাইসেন্স ডেবার করার ব্যবস্থা গ্রহণ করা হবে। 128 মিটার বেড়িবাঁধটির নির্মাণ কাজ শেষ হবার কথা ছিল 2018 সালের ডিসেম্বরে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে ঘুষ ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, একটি সৌরশক্তির প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়েছে 62 বছর বয়সী গৌতম আদানির বিরুদ্ধে। আদালত জানায়, আদানি ও তার প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ওই জ্বালানি প্রকল্পের চুক্তি ও অর্থায়ন করেছিলেন। ওই প্রকল্প পেতে আদানি $25 কোটি ঘুষ লেনদেন করেন বলে এজাহারে বলা হয়েছে। গত বছর আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্রের একটি আর্থিক গবেষণা প্রতিষ্ঠান, তবে তা ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছে আদানি গ্রুপ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় আরো 88 জনের প্রাণ গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শহরের শেখ রাদওয়ান পাড়ায় 2টি আশ্রয় কেন্দ্রে হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। এতে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে প্রায় 44,000-এ দাঁড়ালো। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় অবিলম্বে ও নিঃশর্তে ইসরায়েলের হামলা বন্ধের এই প্রস্তাব তুলেছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী 10 সদস্য দেশ। প্রস্তাবের পক্ষে ভোট দেয় 14টি দেশ। এবার পার্টিক্স খেলার খবর।
টি-20 বিশ্বকাপের ফাইনালে খেলার মিশন নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। আগামী 23 নভেম্বর থেকে পাকিস্তানে শুরু হবে 20 ওভারের এই ক্রিকেট। খেলোয়াড়রা বলছেন, অনুশীলনের পর্যাপ্ত সময় না পেলেও তারা ভালো খেলতে আশাবাদী। রিপোর্ট এস এম আশরাফের। সবশেষ 2022 টি-20 বিশ্বকাপে ফাইনালে খেলে লাল সবুজ দলের প্রতিনিধিরা, যদিও ভারতের কাছে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় সেবার। এবার ভালো খেলার সেই ধারাবাহিকতাটাই ধরে রাখার চ্যালেঞ্জ আরিফুল্লাহ তানজিলুরদের। আমরা সময় বেশি পাইনি, 10 দিনের আমরা প্র্যাকটিস করতে পারবো এখানে। তারপরেও আগের তুলনায় আমাদের মনে হচ্ছে এখন আমরা খুব বেটার প্রস্তুতি পেয়েছি আর কি। যদি আমাদের বিভিন্ন জাতীয় টুর্নামেন্টের আয়োজন করা হইতো আর কি, তাহলে আমাদের সর্বোচ্চ বেটার প্রস্তুতি নেওয়া হলো আর কি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবে চলছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়ে অনুশীলন। কোচ বলছেন, এই ছেলেদের নিয়ে তিনি আশাবাদী। So they have a good confident by playing big tournaments, World Cup and bilateral series. With that they are going like forward. I can say based on experience they are playing. দলের কর্মকর্তারা জানান, সব ধরনের সহযোগিতা দেওয়ার সর্বাত্মক চেষ্টাই তারা করছেন। তবে সরকার হাত বাড়ালে কাজটা আরো সহজ হতো। আমরা সরকার থেকে তো ওইভাবে আমাদের কোনো বাধা ধরা কোনো ফান্ড নেই বা কোনো অনুদান সেভাবে নেই। আমরা বিভিন্ন সময়, যেহেতু 2008 সালের 17 মে আমরা শুরু করি এবং পর্যায়ক্রমে আমরা বিভিন্ন দেশে ট্যুর করে এসেছি, কিন্তু আমরা একটা ব্যক্তিগত স্পন্সরের মাধ্যমে আমরা এটা পরিচালনা করে থাকি। এবং যখন খেলাটা হয়, দেশের বাইরে আমরা যাই, তখন আমাদের নিজস্ব ফান্ড থেকে আমরা তাদেরকে একটা অনারিয়াম দিয়ে থাকি। বাংলাদেশ সরকার যদি এই ব্যাপারটা একটু সহানুভূতির সহিত দেখেন, কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে যদি আমাদেরকে একটা অ্যাফিলিয়েটেড করে নেয়, তাহলে আমরাও সরকার থেকে একটা সাপোর্ট পাবো। আসলে মেন স্ট্রিমের ক্রিকেটে যে পরিমাণ সাপোর্ট কর্পোরেট সেক্টরগুলো দিয়ে থাকে, এটা আমরা পাচ্ছি না একটা মাত্র কারণ, সেটা হচ্ছে প্রচার। শেষ মুহূর্তে ভারত নাম প্রত্যাহার করে নেয়। এবার 6 দল নিয়ে মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপের চতুর্থ আসর। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। আজ সশস্ত্র বাহিনী দিবস। শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। প্রায় 1.5 দশক পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাচ্ছেন খালেদা জিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ। ঢাকায় মার্কিন রিপাবলিকান দলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। হাইকোর্ট অনুমতি দিলেও ফুলবাড়িয়া সিটি প্লাজায় দোকান বসাতে পারছে না 5 শতাধিক ব্যবসায়ী। অভিযোগের তীর সিটি কর্পোরেশনের অসাধু চক্রের বিরুদ্ধে। কিশোরগঞ্জের হাওড়ে প্রায় 5,000 কোটি টাকার উড়াল সড়ক প্রকল্প বন্ধের দাবি বিশেষজ্ঞদের। জড়িতদের শাস্তির আওতায় আনার পরামর্শ টিআইবির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।